আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণের সন্ধি অংশটুকু নিয়ে আলোচনা করব। আমি এখানে লিখিয়ে রেখেছি সন্ধি। এই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সন্ধি থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে, অনেকগুলো ছোট ছোট প্রশ্ন আসে। আমি প্রথমে এই সন্ধি থেকে কি কি ছোট ছোট প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন, সন্ধি থেকে প্রথম প্রশ্ন আসে যে সন্ধিকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? সন্ধিকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? সন্ধিকে বিশ্লেষণ করলে আমরা পাই সম যোগ ধি। সন্ধিকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? সম যোগ ধি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সন্ধিকে যে আমরা বিশ্লেষণ করলাম সম যোগ ধি, এই সন্ধির এই বিশ্লেষণ প্রক্রিয়া বাংলা ব্যাকরণের কোন বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে? কোন বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে? দ্বিতীয় প্রশ্নটা এটা আসে। তাহলে সম যোগ ধি এটি সন্ধি একটি নিজে সন্ধিজাত শব্দ। সন্ধি একটি সন্ধিজাত শব্দ। এটি বাংলা ব্যাকরণের ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে বিশ্লেষণ করা হয়েছে। তৃতীয় প্রশ্ন আসে সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন বা একত্রীকরণ। সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি? মিলন বা একত্রীকরণ। মিলন বা একত্রীকরণ। সন্ধি শব্দের অর্থ কি? মিলন বা একত্রীকরণ। আর 4 নম্বর প্রশ্ন আসে যে সন্ধি বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? আমরা সবাই জানি যে সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। অনেকে মনে করে কি যে সন্ধিতে দুটি শব্দকে যুক্ত করা হয়, এই জন্য অনেকে মনে করে যে সন্ধিটা আসলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের অন্তর্ভুক্ত, এটা অনেকে মনে করে। এই আসলে সন্ধিতে আমরা দুটি শব্দকে যুক্ত করি, সেটা ঠিক আছে যে আমরা দুটি শব্দকে যুক্ত করি, কিন্তু সন্ধিতে দুটি শব্দকে যুক্ত করার প্রসেসটা হচ্ছে যে ধ্বনিকে যুক্ত করা। এটা একটা উদাহরণের সাহায্যে বলি। আর এই উদাহরণটা হচ্ছে আমরা সন্ধির সংজ্ঞা থেকে নিতে পারি। সন্ধির সংজ্ঞা থেকে যদি নিই, আমরা জানি যে আমাদের প্রত্যেক বইতে কিন্তু লেখা থাকে, প্রত্যেক বইতে সন্ধির সংজ্ঞাটা হচ্ছে সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। দুটি ধ্বনির, এখানে আমরা সংজ্ঞা থেকে সন্নিহিত কথাটা বলতে কি বুঝি? পাশাপাশি। সন্নিহিত বলতে হচ্ছে পাশাপাশি। যে দুটি ধ্বনিকে আমরা নিব এই সন্ধিতে, সে দুটি ধ্বনি অবশ্যই কি হতে হবে? পাশাপাশি হতে হবে। তার মানে সন্ধি সংজ্ঞাটা হচ্ছে কি? সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। আচ্ছা, এখানে দুটি ধ্বনির কথা বলা হয়েছে। এখানে কিন্তু আমরা সন্ধির সংজ্ঞা থেকে যে বুঝতে পারি যে অর্ধেক যে সন্ধিতে শব্দের কথা বলা হয় না, এখানে কি বলা হয়েছে? দুটি ধ্বনির কথা বলা হয়েছে। একটা উদাহরণ দিই, তার মানে সন্ধিতে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো যে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আশা যোগ অতি। ঠিক আছে? আশা যোগ অতি। আশা যোগ কি? আশা যোগ অতি। আচ্ছা, এখানে আশা যোগ অতি। তাহলে আমরা কি বলছি? সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। তাহলে এখানে আশার শেষ স্বরধ্বনিটা কি? আ। ঠিক আছে? আশার শেষ স্বরধ্বনি হচ্ছে আ। অতীতের প্রথম স্বরধ্বনি কি? হচ্ছে অ। এ আ এবং এ আ অয়ের সাথে যুক্ত হয়ে স্বরসন্ধির নিয়ম অনুসারে আ হয়। আ বা আকার হয়। আপনি আ বা আকার হয়। এখন
এখন হচ্ছে যে আশার এখানে এই অংশের আ আর এই অংশের অ, এই দুটি অংশকে যদি বাদ দিই তাহলে যে দুটি শব্দ রয়েছে এই দুটি শব্দকে মিলিয়ে আমরা কি পাই আসক্তি। এই দুটি শব্দকে মিলিয়ে আমরা কি পাই আসক্তি। তাহলে আমরা যে এই যে বক্সের আ এবং অ এই দুটি শব্দ আমাদের এই দুটি আসক্তি এই দুটি অংশকে বাদ দিয়ে কি পেয়েছি আসক্তি। আমরা যদি এখন এই দুটি অংশকে যুক্ত করি আর এর সাথে অ যুক্ত করে আমরা কি পাই আ পাই। এটা সন্ধির রুলস অনুযায়ী যে আটা আমরা এখানে পেয়েছি সে আটা এখানে বসিয়ে দিলে কি পাই আশাতি। তার মানে হচ্ছে যে সন্ধিতে আমরা এখানে কি যুক্ত করেছি শব্দ যুক্ত করেছি নাকি এখানে আমরা ধ্বনি যুক্ত করেছি। আমরা সন্ধিতে কিন্তু এখানে শব্দকে যুক্ত করি না, এখানে আমরা যুক্ত করেছি কি ধ্বনিকে। তার মানে কি দাঁড়াচ্ছে যে সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নামে সন্ধি। তাহলে সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি দুটি ধ্বনি, পাশাপাশি হচ্ছে এখানে একটা আ ধ্বনি আর একটা হচ্ছে অধ্বনি। এই দুটি ধ্বনি মিলিয়ে আমরা কি পেয়েছি এই আটা আমরা সন্ধির রুলস অনুযায়ী এখানে বসিয়ে পাই আশাতীত। আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এটা খুবই কমন উদাহরণ, সেটা হচ্ছে বিদ্যা যোগ আলোয়। তাহলে এই বিদ্যার শেষ স্বরধ্বনিটা কি আ। আর এই আলোয়ের শেষ স্বরধ্বনিটা হচ্ছে কি আ। আয়ের সাথে আ যুক্ত হয়ে যে স্বরসন্ধির রুলস অনুযায়ী এখানে হয় আ বা আকার। ঠিক আছে, তাহলে আমরা যদি এই অংশে এ আ এবং এই অংশে আ বাদ দিই তাহলে আমাদের বাকি বাদ দিই তাহলে আর যে দুটি শব্দ রয়েছে দুটি শব্দকে যুক্ত করলে আমরা কি পাবো কি পাবো বিদ্যালয়। আর আমরা এখানে যে বক্সের আ এবং বক্সের যে অংশটুকু বাদ দিয়েছি আ এবং আ বাদ দিয়েছি, এই আর সাথে আমরা কি বলছি আয়ের সাথে আ যুক্ত হয়ে আ হয়েছে, যা সন্ধির রুলস অনুযায়ী এখানে বসিয়ে দিলে কি পাবো বিদ্যালয়। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে যে সন্ধিতে শব্দের মিলন ঘটে না, সন্ধিতে ধ্বনির মিলন ঘটে, এই জন্য সন্ধি ধ্বনি তত্ত্বের অন্তর্ভুক্ত। আরেকটা কোশ্চেন আসে যে সন্ধির বিশ্লেষণাত্মক রূপ কি। সন্ধির বিশ্লেষণাত্মক রূপ হয়েছে সম যোগ জি, অর্থাৎ হচ্ছে যে যা সমভাবে ধারণ করে, ধারণ করে। এই সমভাবে মানে হচ্ছে যে আমরা যে সমভাবে মানে হচ্ছে সমানভাবে। যেমন আমরা একটু উদাহরণ বললাম একটু যে বিদ্যা যোগ আলোয় সমান হচ্ছে কি বিদ্যালয়। যে করছে বিদ্যালয়ের অর্থ যেটি আর হচ্ছে বিদ্যা যোগ আলোয়ের কথা, আলোয় অর্থ কি একই। বিদ্যালয় হচ্ছে কি বিদ্যাঘর মানে জ্ঞানের ঘর, আর বিদ্যা যোগ আলোয় মানে হচ্ছে জ্ঞানের ঘর। তার মানে হচ্ছে কি যা সমভাবে ধারণ করে। তার মানে সন্ধিজাত আমরা সন্ধিজাত যে শব্দটা থাকে সেটি যে অর্থ দাঁড়ায়, আমরা সন্ধি বিচ্ছেদ করলে যে অর্থটা পাই সেটা কিন্তু একই অর্থ বোঝায়। ঠিক আছে, একই অর্থ বুঝতে। এই জন্য সন্ধির বিশ্লেষণাত্মক রূপ হচ্ছে সংযোগ যা সমভাবে ধারণ করে। আর এবার সব পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন আসে যে সন্ধি কত প্রকার। অনেকে বলে যে সন্ধি 2 প্রকার, আবার অনেকে বলে যে সন্ধি 3 প্রকার। আসলে বাস্তবিক পক্ষে কিন্তু সন্ধি হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে বাংলা সন্ধি, এক হচ্ছে বাংলা সন্ধি, আর দুই হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি। তৎসম বা সংস্কৃত সন্ধি। আবার এই বাংলা সন্ধি আবার হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে স্বরসন্ধি
একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে স্বরসন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এটা হচ্ছে বাংলা সন্ধি, এটা হচ্ছে সন্ধি দুই প্রকার, প্রকৃতপক্ষে একটা বাংলা সন্ধি আর একটা হচ্ছে সংস্কৃত বা তৎসম সন্ধি। আবার এই বাংলা সন্ধি আবার দুই প্রকার, সেটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর তৎসম বা সংস্কৃত সন্ধি হচ্ছে স্বরসন্ধি হবে 2, ব্যঞ্জন সন্ধি 2 হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর 3 হচ্ছে বিসর্গ সন্ধি। বিসর্গ, 3 হচ্ছে বিসর্গ সন্ধি। অনেকে আবার মনে করে কি যে বিসর্গ সন্ধি রয়েছে, এই বিসর্গ সন্ধিটা ব্যঞ্জন সন্ধির অন্তর্ভুক্ত, কিন্তু বাংলা ব্যাকরণের অন্তর্ভুক্ত, কিন্তু বাংলা ব্যাকরণবিদগণ মনে করে যে যখন আমরা সন্ধি নিয়ে কথা বলবো তখন অবশ্যই আমাদেরকে বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করতে হবে। এই জন্য বাংলা সন্ধিতে আমরা শুধু স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করি, কারণ আমরা যখন তৎসম বা সংস্কৃত সন্ধি নিয়ে আলোচনা করি তখন অবশ্যই আমাদেরকে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করবো। কারণ হচ্ছে তৎসম বা সংস্কৃত অনেক শব্দ রয়েছে, এই শব্দগুলোকে ভাগ করার সুবিধার্থে এখানে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধিতে ভাগ করেছে। একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির সংজ্ঞাটা হচ্ছে যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিল ঘটিয়ে, স্বরধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি হয় সেটা হচ্ছে তোমার স্বরসন্ধি। আর হচ্ছে আবার হচ্ছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, আর হচ্ছে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, আবার ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে হচ্ছে স্বরধ্বনি, আবার ব্যঞ্জন ধ্বনির সাথে, আবার ব্যঞ্জন ধ্বনির সাথে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটিয়ে যে সন্ধি হয়, ব্যঞ্জন ধ্বনির মিলন ঘটিয়ে যে সন্ধি হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তার মানে হচ্ছে স্বরসন্ধি কি, স্বরসন্ধি হচ্ছে স্বরের সাথে স্বর মিলিয়ে যে সন্ধি হয় সেটি হচ্ছে স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন মিলিয়ে যে সন্ধি হয় সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি শুধু স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলন ঘটিলেই সেটা হচ্ছে স্বরসন্ধি। আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে স্বরের সাথে ব্যঞ্জন, ব্যঞ্জনের সাথে স্বর, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন মিলিয়ে যে সন্ধি হয় সেটা হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধি, আমরা বিসর্গ সন্ধিটা হচ্ছে যে বিসর্গ ধারায় নিষ্পন্ন সাধিত সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি এটাকে উদাহরণ দিলে বোঝা যাবে, সেটা হচ্ছে যেমন ধরো যে একটা উদাহরণ দিই, নির্গত। নির্গত লিখতে যে যেখানে রেফ রয়েছে সেই রেফের স্থলে তোমাকে অবশ্যই বিসর্গ বসিয়ে সন্ধি করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা সন্ধি বিচ্ছেদটা কি হচ্ছে গত। তার মানে রেফের স্থলে আমরা কি বসিয়েছি বিসর্গ সন্ধি, রেফের স্থলে আমরা কি বসিয়েছি বিসর্গ। তার মানে বিসর্গ সন্ধি হচ্ছে যে বিসর্গ ধারা নিষ্পন্ন সাধিত সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি। আচ্ছা, এই যে আমরা তখন থেকে এতক্ষণ সন্ধি বললাম যে সন্ধি কি, সন্ধি বিশ্লেষণাত্মক কি বা সন্ধি বিশ্লেষণ করলে আমরা কি পাই সেটি। এই যে বাংলা ব্যাকরণে তাহলে সন্ধিটা কেন দরকার হবে বা সন্ধিটা কেন প্রয়োজন হয়? প্রথম কথা হচ্ছে বাংলা ব্যাকরণে সন্ধি বিশেষ 2টি কারণে প্রয়োজন হয়। 2টি কারণে প্রয়োজন হয়, তার মধ্যে একটা হচ্ছে যে উচ্চারণগত সুবিধা, একটা হচ্ছে উচ্চারণগত সুবিধা, দুই হচ্ছে ধ্বনিগত মাধুর্য স্থাপন, উচ্চারণগত সুবিধা। এছাড়াও আরো 2-3টে এছাড়া রয়েছে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে। 4 হচ্ছে ধরো শব্দের আকার ছোট করে,
কি করে? শব্দের আকার ছোট করে, শব্দের আকার ছোট করে, শব্দের আকার ছোট করে। তার মানে সন্ধির কয়টা বিশেষ দুটো সুবিধা হচ্ছে উচ্চারণগত সুবিধা আর ধ্বনিগত মাধুর্য স্থাপন। এছাড়াও সন্ধির দুটো আরো বিভিন্ন ধরনের কাজে লাগে, বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। তার মধ্যে একটা হচ্ছে নতুন শব্দ গঠন করে, আর একটা হচ্ছে শব্দের আকার ছোট করে। ঠিক আছে, তাহলে উচ্চারণগত সুবিধা আর হচ্ছে ধ্বনিগত মাধুর্য স্থাপন। ধরো আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা ধরো বিদ্যালয়। আমরা কি জানি? বিদ্যা যোগ হচ্ছে আলয় সমান কি পাইছি? সমান কি পেলাম? বিদ্যালয়। আচ্ছা, এখন দেখো যে প্রথম হচ্ছে যে বিদ্যালয়, কারণ প্রথম উচ্চারণগত সুবিধা। তুমি যদি ধরো আমি বলি যে সে বিদ্যা আলয়ে যায়, এটা বলতে ভালো লাগবে নাকি এটা বলতে সুবিধা যে সে বিদ্যালয়ে যায়? তাহলে এটা বলতে সুবিধা না যে সে বিদ্যালয়ে যায়, আর আমি বলতে ভালো লাগে না যে সে বিদ্যা আলয়ে যাবে। তার মানে উচ্চারণগত সুবিধাও আছে, আবার ধ্বনিগত মাধুর্য রয়েছে। ধ্বনিগত মাধুর্য আরেকটা যদি বলি, যেমন আশা অতীত বলেছি কথাটা, প্রথমে একটা আশা অতীতের একটা উদাহরণ দিয়েছি। যদি আমি বলি যে সে আশা অতীত স্বপ্ন দেখেছে, তাহলে এটা ভালো লাগে নাকি? বলতে ভালো লাগে সে আশাতীত স্বপ্ন দেখেছে। তার মানে হচ্ছে উচ্চারণগত সুবিধা রয়েছে, আবার ধ্বনিগত মাধুর্য রয়েছে। তারপরে নতুন শব্দ গঠন করে, যেমন বিদ্যা যোগ আলোয় সমান হচ্ছে বিদ্যালয়। তারপরে একটা বিদ্যা একটা শব্দ, আলোয় একটা শব্দ, বিদ্যালয় একটা শব্দ, দুটি শব্দ মিলিয়ে একটা শব্দ হচ্ছে কি বিদ্যালয়। তার মানে নতুন শব্দ গঠন করে, একটা সুবিধা। তারপরে বলছে যে শব্দের আকার ছোট করে, শব্দের আকার একটা বলছে যে শব্দের আকার কি করে? ছোট করে। তাহলে শব্দের আকার ছোট হচ্ছে বিদ্যা যোগ আলোয় লিখতে যে শব্দটা ব্যবহার করা হয়, আর বিদ্যালয় লিখতে কিন্তু সেরকম না। তার মানে হচ্ছে যে বিদ্যালয়ে লিখতে শব্দের আকারটা কি বিদ্যালয়ের ছোট হয়েছে। আর এই যে আমরা কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু সন্ধিজাত শব্দ তৈরি করে আসে না, আমাদের পরীক্ষায় সবসময় কি আসে? সন্ধি বিচ্ছেদ আসে। এই যে সন্ধি বিচ্ছেদ আসে, সন্ধি বিচ্ছেদের সময় করতে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বুঝতে পারি না যে আমাদেরকে কিভাবে সন্ধি বিচ্ছেদটা করতে হবে। ধরো তুমি প্রথম এই যে সন্ধিজাত শব্দ, অর্থাৎ যে সন্ধিজাত যে শব্দ অর্থ যে নতুন শব্দ রয়েছে, সেই শব্দ ব্যবহার করে কিন্তু তুমি সন্ধি বিচ্ছেদটা করতে পারো। যেমন ধরো যে যদি তুমি যে সন্ধিজাত শব্দটা রয়েছে, সেই সন্ধিজাত শব্দের যদি প্রথম অংশটা বুঝতে পারো, তাহলে পরের অংশে যে প্রথম অংশে কাছাকাছি যে পরের অংশে প্রথম অংশে যে কাছাকাছি বর্ণটা থাকবে তার সে জায়গায় সন্ধি হবে। আবার যদি তুমি পরের অংশ বুঝতে পারো, তাহলে পরের অংশের কাছাকাছি যে বর্ণটা থাকবে সে জায়গায় কিন্তু সন্ধি হবে। যেমন ধরো যে বলি যদি সদানন্দ, যেমন ধরো যে সদানন্দ, তার মানে যদি উচ্চারণ করি, এটা হচ্ছে একটা সন্ধিজাত শব্দ। যদি উচ্চারণ করি যে সদানন্দ, তাহলে তুমি কি বুঝতে পারবে যে সদানন্দ, তার মানে সদানন্দ বলতে আমরা কি সেই পরের অংশটা বুঝতে পারি হচ্ছে আনন্দ। পরের অংশটা কি বুঝতে পারি? আনন্দ। তার কাছাকাছি কি বর্ণ রয়েছে? দ। তাহলে এই বর্ণটার জায়গায় কি হবে? সন্ধি হবে। তাহলে সন্ধি বিচ্ছেদে কি আসবে? স যোগ আনন্দ, ঠিক আছে? তার মানে হচ্ছে যে যোগ আনন্দ। এর প্রথম অংশটা কিন্তু এই সদানন্দ কিন্তু আমরা পরের অংশটা বুঝতে পারছি, কিন্তু প্রথম অংশটা কিন্তু বুঝতে পারিনি। তার এর জন্য প্রথম ও পরের অংশটা যখন বুঝতে পারছি, তখন তার কাছাকাছি কি বর্ণ রয়েছে? দ বর্ণটা রয়েছে, আর দ এর স্থলে কি হবে? সন্ধিটা হবে। তারপরে ধরো যে আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আশাতীত, ঠিক আছে? আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আশাতীত। তাহলে তুমি এখানে কি বুঝতে পারতেছো? তাহলে তুমি এখানে কোন অংশটা বুঝতে পারছো? প্রথম অংশ না পরের অংশ? আশাতীত, তার মানে তুমি প্রথম অংশটা কিন্তু বুঝতে পারছো। তার মানে প্রথম অংশটা, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে প্রথম অংশটা কি আমাদের আশা, প্রথম অংশটা হচ্ছে আমাদের আশা। তার ইমিডিয়েট বা তার কাছাকাছি কি বর্ণ, তার পরের অংশের কাছাকাছি কি বর্ণ রয়েছে? অ। তার মানে হচ্ছে
আশা যোগ অতীত, আশা যোগ অতীত। এই জন্য আর এটা বেশি, এই সন্ধি বিচ্ছেদটা সবচেয়ে